করোনা সংক্রমণের শঙ্কা নিয়ে ঘরমুখী মানুষের ঢল, ঝুঁকি নিয়ে ছোট লঞ্চে পাড়ি দিচ্ছেন উত্তাল পদ্মা। মহাসড়কে দীর্ঘ যানজট। কতক্ষণ যে পরে যে এই জ্যাম চালাবে তার কোনো ঠিক নাই। কখন যে পৌঁছাবো দেশে যাই তা কোনো নিরাপত্তা নেই। মাটির টান দেশে বাবা মানে কোরবানি দিব। প্রথমে ভাবছিলাম কি মনে হয় 8টা টিকিট দিবে, মানে 8টা সিট দিবে আমাদের, কিন্তু সেই জায়গায় আমাদের 4টা সিট মানে পাশাপাশি বসে যেতে হবে, কিন্তু সেটা তো স্বাস্থ্যবিধি আর মানা যাচ্ছে না আসলে। কোভিডে রাজধানীর বাইরে 164 জনের মৃত্যু, হাসপাতালে বাড়ছে শয্যা ও অক্সিজেনের চাহিদা। অক্সিজেন যাই খুইলে নিল আর আমার সোনা মরে গেল। সাথে সাথে অক্সিজেন দেওয়ার প্রয়োজন হচ্ছে, আইসিইউর প্রয়োজন হচ্ছে। এই জায়গায় নামানোর আগে উনি গাড়িতে এখানে আনতে আর ঈদ পরবর্তী কঠোর বিধিনিষেধে বন্ধ থাকবে পোশাক কারখানাও। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানীতে জমে উঠছে কোরবানির পশুর হাট, চড়া দামের দেশি গরুই বেশি, সরবরাহ পর্যাপ্ত হলেও ক্রেতা কম, ঢাকার বাইরে জমজমাট হাট। পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু, মক্কা অভিমুখে মুসল্লিরা। মিনায় যাত্রার মধ্য দিয়ে কাল শুরু মূল কার্যক্রম, অংশ নিচ্ছেন 60,000 মুসল্লি। ঈদ আনন্দে সামিল ভাসানচরের রোহিঙ্গারাও, সরকারি খরচে কোরবানি দেয়া হবে 235টি গরু, মাংস পাবে প্রতিটি পরিবার। এবং জার্মানি সহ ইউরোপের পশ্চিমাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা ছাড়ালো 133, নিখোঁজ 1300-র বেশি, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, আরও অবনতির আশঙ্কা। ঈদযাত্রার তৃতীয় দিনে রাজধানীর বাস কাউন্টারে যাত্রী চাপে স্বাস্থ্যবিধি চরমভাবে উপেক্ষিত। এমনকি বাসে কিংবা কাউন্টারে কোথাও নেই জীবাণুনাশক স্প্রে। দ্বিগুণ ভাড়া নিয়েও বসানো হচ্ছে পাশাপাশি আসনে। তবে নিয়ম মেনে কমলাপুর থেকে যাত্রা করছে ট্রেন। সকাল থেকেই রাজধানীর বাস কাউন্টারগুলোতে দেখা গেছে যাত্রীদের ভিড়। বাড়তি ভাড়ার কারণে এক কাউন্টার থেকে অন্য কাউন্টারে ছুটছেন তারা। কাউন্টার কিংবা বাসের ভেতর কোথাও নেই স্বাস্থ্যবিধির কোনো বালাই। এমনকি বাসের ভেতরেও জীবাণুনাশক স্প্রে করার কোনো ব্যবস্থা নেই। এক সিট ফাঁকা রেখে যাত্রী উঠানোর কথা থাকলেও তা মানছেন না অনেকেই। দ্বিগুণ ভাড়া নিয়েও পাশাপাশি আসনে বসানো হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। একই ফ্যামিলির লোক কিন্তু ডাবল সিট নিয়ে যাইতে হচ্ছে, মানে যেটা 2টা সিট নিয়ে 2জন যাওয়া যায় ভাই বোন, সেখানে আমার 4টা সিট নিয়ে যাইতে হচ্ছে। টিকিট ছিল 480 টাকা করে, তো এখন সেটা ভাড়া বাড়ায় একদম 700 টাকা। আমাদের অ্যাকচুয়ালি আমি প্রথমে ভাবছিলাম কি মনে হয় 8টা টিকিট দিবে, মানে 8টা সিট দিবে আমাদের, কিন্তু সেই জায়গায় আমাদের 4টা সিট মানে পাশাপাশি বসে যেতে হবে, কিন্তু সেটা তো স্বাস্থ্যবিধি আর মানা যাচ্ছে না আসলে। সিট পাচ্ছে না কেউ, গাড়ি চলে আসছে, বলছি আপনারা যে সবাই দ্রুত বজায় রাখেন, কিন্তু তারপরেও চলে আসছে। আসলে আবেগে সবাই তার বিবেকটা অনেকটা হারাই ফেলছে। তবে ভিন্ন চিত্র ট্রেনে। কমলাপুর রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের ভেতরে ও বাইরে করা হয় জীবাণুনাশক স্প্রে। মাস্ক ছাড়া কাউকে প্রবেশও করতে দেওয়া হয়নি। যেরকম শুনে আসছে এরকমই এক সিট ফাঁকা রেখেই বসলাম, এবং অন্যান্য সময়ের থেকে আজকে ঢুকতে বেশ আরাম করে ঢোকা গেছে, কারণ ভিড় নাই, ধাক্কা ধাক্কি নাই, ভালো করেই ঢুকতে পেরেছি। টিকিট ছাড়া ঢুকতে দেয় না, মোটামুটি চেক করে ঢুকাইতেছে, এটা একটা ভালো। স্যানিটাইজার করা হচ্ছে, আপনার স্প্রে করা হচ্ছে, সবকিছু করা হচ্ছে আর কি। ঈদযাত্রায় সামনের 2-3 দিন বাস ও ট্রেনে যাত্রী চাপ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নাজমুস সালিহি, সময় সংবাদ, ঢাকা। ঈদযাত্রায় ঘরমুখী মানুষের খবর জানাতে এই মুহূর্তে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল এবং গাবতলী বাস টার্মিনালে আছেন সহকর্মী নাজমুস সালেহি। শুরুতেই যাচ্ছি মুন্সিগঞ্জে উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, রিচার্ড, কঠোর বিধিনিষেধকে যে শিথিল করা হয়েছে, সেই শিথিলতার সুযোগে যেভাবে মানুষ ঘরমুখী হয়েছে সেটি কিন্তু ক্রমেই কখনো বাড়ছে আবার কখনো একটু কমছে, এরকম পরিস্থিতি আমরা সকাল থেকে দেখছি। কিন্তু যখনই গণপরিবহনগুলো এসে ঘাটে পৌঁছাচ্ছে তখনই কিন্তু হুমড়ি খেয়ে পৌঁছছে ঘাটে, এবং সেখানে কিন্তু হুড়োহুড়ি করে ফেরিতে ওঠা এবং লঞ্চে ওঠা সেই চেষ্টা যেমন করছে, পাশাপাশি দীর্ঘ লাইন কিন্তু জড়ো হয়েছে যে ফেরিতে উঠবার জন্য। আপনি জানেন যে এখানে যে পদ্মা উত্তাল, সে কারণে কিন্তু পর্যাপ্ত ফেরি না থাকবার কারণে যানবাহনগুলো দ্রুত পার হতে পারছে না। পণ্যবাহী অনেক ট্রাক কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়ে
দাঁড়িয়ে আছে 3-4 দিন ধরে। এই কম্পাউন্ডের বাইরে প্রায় 2 কিলোমিটার দূরে খানবাড়ির সামনে কিন্তু এই যে দীর্ঘ লাইন সেটি আমরা দেখছি যে আর বাড়তে শুরু করেছে। এবং এদিকে বাদারীপুরের যে পাগলা বাজার ঘাট, সেখানে কোরবানি গরু নিয়ে কিন্তু প্রচুর ট্রাক অপেক্ষা করছে এবং পণ্যবাহী ট্রাকের সারি সেখানে এই শিমুলিয়া ঘাটের চাইতেও বেশি। এইভাবে কিন্তু চ্যালেঞ্জ তৈরি হয়েছে নানা রকম। কিন্তু যারা পরিবার পরিজন নিয়ে বাড়িতে ঈদ করতে যাচ্ছেন তারা এই ঘাটে এসে কিন্তু নানা রকম বিড়ম্বনায় পড়ছেন। তারা বলছেন যে এত ভিড় ঠেলে যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ। পাশাপাশি তারা বলতে চাচ্ছেন যে এই উত্তাল পদ্মা, যেখানে ছোট আকারের লঞ্চে করে তাদের পদ্মা পাড়ি দিতে হচ্ছে, এই এত ছোট আকারের লঞ্চ কিভাবে এই উত্তাল পদ্মায় চলে, এটি কিন্তু তারা বারবার প্রশ্ন করছেন। তারপর বলছেন যে এই নানা রকম চ্যালেঞ্জের উপেক্ষা করে তারা দীর্ঘদিন পরে করোনার যে লকডাউন তার থেকে তারা শিথিলতা পেয়েছেন, সে কারণে তারা ঈদের আগেই বাড়ি ঘুরে আসতে চান। কিন্তু এই মাঝে যে ভয়াবহ সংক্রমণ ঝুঁকি, এই সংক্রমণ ঝুঁকির ব্যাপারে কিন্তু তারা তোয়াক্কা করছেন না। তারা বলছেন যে আমরা স্বাস্থ্যবিধির চেষ্টা করছি, কিন্তু অনেকের মুখে কিন্তু আমরা দেখছি যে মাস্ক পর্যন্ত থাকে না। এবং এখানকার যে ম্যাজিস্ট্রেট রয়েছেন নির্বাহী, এরকম কিন্তু 5 জনকে আজকে নিয়োগ করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার জন্য। তারা বিভিন্ন সময় এখানে পর্যবেক্ষণ করছেন এবং এখানকার আইন শৃঙ্খলা বাহিনী বা ফায়ার সার্ভিস এরকম নানা রকম সংস্থা আছে। তারা বলছেন যে এত লোকের চাপ যে তারা হিমশিম খাচ্ছেন। বলছেন যে আমাদের কথা মানে শোনানোর মতো পরিবেশ এখানে নেই। এবং এই পরিস্থিতিতে যে এখানে 14টি ফেরি রয়েছে, সেই 14টি ফেরি পারাপার চলছে। তারা বলছিলেন যে এখানে ফেরির সংখ্যা বাড়ানোর জন্য এবং এখানে বড় আকারের যাতে এই লঞ্চ এখানে যাতায়াতের জন্য বা যাত্রী পারাপারের জন্য ব্যবস্থা করা হয় সেই ব্যবস্থা। এবং এখানে পদ্মা সেতু চালু হতে প্রায় বছর খানেক বাকি, এর আগে এখানকার পরিস্থিতিকে উন্নতির জন্য তারা দাবি জানাচ্ছেন। এই ছিল মুন্সিগঞ্জের। আমরা চলে যাব ঢাকার গাবতলীতে, সেখানে আছেন রিপোর্টার সালেহি। সেখানকার কি পরিস্থিতি? উজ্জ্বল, দুপুরের পর আসলে গাবতলী বাস টার্মিনালে যাত্রীর চাপ কিছুটা আসলে বেড়েছে। এই মুহূর্তে আপনি দেখছেন যে গাবতলী বাস টার্মিনালে আমার পেছনের কাউন্টারগুলোতে যাত্রীদের ভিড় রয়েছে। অর্থাৎ এখানে সকাল থেকে যাত্রীরা আসছেন, কিন্তু সমস্যা হলো এখানে অধিকাংশ কাউন্টার থেকে আসলে বলা হচ্ছে তাদের যে বাসগুলো ঢাকা ছেড়ে রাজধানীর বাইরে গিয়েছে তারা আর সময় মতো ফেরত আসতে পারছে না যানজটের কারণে, যে কারণে আসলে তাদের পক্ষ থেকে বাস পরিচালনা করা সম্ভব হচ্ছে না। সুতরাং এখান থেকে যে মানুষগুলো টিকিটের জন্য ঘুরছেন তাদের ভোগান্তি কিন্তু অনেকাংশে বেড়েছে। তারা এক কাউন্টার থেকে অন্য কাউন্টারে ঘুরে বেড়াচ্ছেন, এক কাউন্টার থেকে অন্য করে ছুটছেন সেই কাঙ্ক্ষিত টিকিট পাওয়ার জন্য। এবং অধিকাংশ সময়ে হচ্ছে যে এই কাউন্টারগুলোর সামনে আসলে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগের পাশাপাশি এখানে মাস্ক ছাড়া কিন্তু হচ্ছে কাউন্টারের সামনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, এমন দৃশ্য কিন্তু হরহামেশা সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি। এই যে আপনি যে কাউন্টার দেখছেন, এখানে অধিকাংশ লোকই আমি যদি একটু দেখাতে চাই তাহলে আপনি দেখবেন যে এখানে কাউন্টারের পক্ষ থেকে যে ধরনের ব্যবস্থাপনার কথা থাকা, এখানে হ্যান্ড স্যানিটাইজার থাকার কথা, এখানে তাদের এই নিজস্ব ব্যবস্থাপনায় যাতে সামাজিক দূরত্ব মেনটেন করা সম্ভব হয় সেই জন্য তাদের পক্ষ থেকে এখানে তৎপরতা থাকার কথা ছিল, তার কোনো কিছুই আসলে এখানে নেই। দেখছেন যে আপনি অনেক মানুষ মাস্ক ছাড়া এখানে হচ্ছে এসে টিকিট সংগ্রহ করছেন এবং অধিকাংশ যাত্রী তারা বলছেন যে 60% হারে ভাড়া বৃদ্ধি করে বাসের পাশ 2 সিটে একজন করে যাত্রী পরিবহনের নিয়ম রয়েছে, কিন্তু সেখানে আসলে 60% ভাড়া বৃদ্ধির ব্যাপারটি কেউ আসলে মানছেন না। এখানে 60% চাইতে অনেক বেশি ভাড়া নেওয়া হচ্ছে, কখনো কখনো দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে। আবার এক সিটে ফাঁকা রেখে বসানোর কথা থাকলেও 2 সিটে আসলে বসানো হচ্ছে। তবে এসবের বিরুদ্ধে আসলে গতকাল আমরা দেখেছি যে কাউন্টারগুলোতে বাস টার্মিনালগুলোতে অভিযান পরিচালনা করেছে বিআরটিএ, কিন্তু আজকে সেই ধরনের তৎপরতা লক্ষ্য করা যায়নি। তবে একটি সবচেয়ে এই যে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে, মাস্ক ছাড়াই যে যাত্রীরা এসে এখানে ভিড় করে গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে সেখান থেকে টিকিট নিচ্ছেন, এইটার পাশাপাশি আরও একটি বিষয়, যাত্রীদের ভোগান্তি কিন্তু অনেকটা বেড়েছে। অর্থাৎ এখান থেকে যে বাসগুলো ছেড়ে রাজধানীর বাইরে গিয়েছে সেই বাসগুলো সময় মতো ঢাকায় ফিরতে না পারার কারণে মানুষের ভোগান্তি এখানে বেড়েছে এবং কাউন্টারগুলো সেই কারণে আসলে অধিকাংশ কাউন্টারে টিকিট হচ্ছে না, যে কারণে মানুষ ঘুরে বেড়াচ্ছেন এই এক কাউন্টার থেকে অন্য কাউন্টারে টিকিটের খোঁজে। তো আমার কাছে এই ছিল গাবতলী বাস টার্মিনাল থেকে সড়ক পথে ঈদযাত্রার সর্বশেষ। ঈদযাত্রার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা, যেটি জানাতে গিয়ে গাবতলী থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী নাজমুস সালেহী এবং তারও আগে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে যোগ দিয়েছিলেন আরেক সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল।
এদিকে অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সবশেষ খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কাদির তালুকদার। কাদির। রিচার্ড, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে ঈদে ঘরমুখে মানুষের ঢল, সেটি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এই যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, সেই মহাসড়কে কি পরিমাণ মানুষের ঢল নেমেছে। সেই ঢলের কারণে, অতিরিক্ত যানবাহনের কারণে কিন্তু আজ সকাল থেকে চরম দুর্ভোগের শিকার হচ্ছে মানুষজন কিন্তু এই যে চরম বিপাকে পড়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে এই মহাসড়কে এই তীব্র গরমের মধ্যে। আমরা আজ সকালেই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আমরা দেখেছি যে এই যে ভোর 6টা থেকে মানুষজন যে অবর্ণনীয় কষ্টের মধ্যে রয়েছে যানজটের কারণে, সেটি কিন্তু আমাদেরকে বলেছে। এবং আমরা যতদূর জেনেছি যে সরকার কর্তৃক গণপরিবহন চালু করার পর থেকেই, গত বৃহস্পতিবার থেকেই কিন্তু এই যানজটে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। সাধারণ মানুষ এই যে গণপরিবহনে যাচ্ছে প্রতিদিনই, গত রাত থেকেই এই যানজটের সৃষ্টি হয়েছে। আজ ভোর থেকে প্রচুর পরিমাণে যানবাহনের চাপ বেড়ে যাওয়ার কারণে, আর অন্যদিকে বঙ্গবন্ধু সেতু টোল প্লাজায় কয়েক দফা এই টোল প্লাজা বন্ধ থাকার কারণে যানজটের সৃষ্টি হয়েছে। সকাল গড়িয়ে এখন দুপুর হয়েছে, এখন পর্যন্ত কিন্তু এই যে যানজট দেখতে পাচ্ছেন, এই যানজট কিন্তু নিরসন হচ্ছে না। যেই কারণে মানুষ তীব্র গরমের মধ্যে এই বাসের মধ্যে বসে থেকে তারা কিন্তু চরমভাবে দুর্ভোগের শিকার হচ্ছে। বিশেষ করে নারী যাত্রী এবং শিশু যাত্রী যারা রয়েছে, তারা কিন্তু অবর্ণনীয় কষ্টের মধ্যে রয়েছে। এই যানজটের কবলে পড়ে তারা কিন্তু এই যে তাদের পয় নিষ্কাশনের যে ব্যবস্থা, খাওয়া দাওয়ার যে ব্যবস্থা, সেটিও তারা করতে পারছে না। এই গরমের মধ্যে তারা এই যে কষ্ট করেও তারা বাড়ি ফিরছে। যাত্রীদের জিজ্ঞেস করেছিলাম যে আসলে এত কষ্ট করে কেন ফিরছেন। তারা আমাদের যে বিষয়টি জানিয়েছে যে এই যে যত কষ্টই হোক তারা ত্যাগ করছে, তো তার স্বজনদের সাথে ঈদ যাবে, এই জন্যই কিন্তু তারা আসলে এত কষ্ট করে, এত ভোগান্তির পরেও তারা কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে যাতায়াত করছে। তো আসলে আমরা কথা বলেছিলাম টোল প্লাজার সাথে, তারা আমাদেরকে বলেছে যে আসলে পর্যাপ্ত পরিমাণে যানবাহনের চাপে আসলে টোল প্লাজা বন্ধ রাখতে তারা বাধ্য হয়েছে। অন্যদিকে সিরাজগঞ্জ খানাখন্দের কারণে এই টোল প্লাজা বারবার বন্ধ রাখার কারণে এই যানজটটি সৃষ্টি হয়েছে। তো এই ছিল আসলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানজটের বিস্তারিত খবর। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানজটের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী কাদির তালুকদার। এদিকে যাত্রী পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় সহ নানা অভিযোগ পাওয়ার কথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিআরটিএ-কে নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার এক ভিডিও বার্তায় তিনি একথা বলেন। অতিরিক্ত ভাড়া আদায় এবং শর্ত লঙ্ঘনের অভিযোগ পাওয়া যাচ্ছে। অনেক পরিবহন নিয়ম মেনে এবং শর্ত মেনে চলছে না। আমি পরিবহন শ্রমিক ও মালিকদের এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি এবং নিয়ম মেনে যাত্রী পরিবহনের আহ্বান জানাচ্ছি। অতিরিক্ত ভাড়া যেন কোনো অবস্থাতেই আদায় না করা হয়, তা না হলে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বিআরটিএ-কে নির্দেশ না দেওয়া হচ্ছে। কোনোভাবেই যখন কমছে না করোনায় আক্রান্ত ও মৃত্যু, তখন ঈদ যাত্রায় পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার শঙ্কায় স্বাস্থ্য বিভাগ। গত 24 ঘন্টায় 164 জন মারা গেছেন, এর মধ্যে উত্তর দক্ষিণাঞ্চলেই 114 জন। রিপোর্টারও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। হাসপাতালগুলো রোগীদের দীর্ঘশ্বাসে ভারী হয়ে উঠেছে। কোনোভাবেই মৃত্যুর ঢল আটকানো যাচ্ছে না। মুহূর্তেই চোখের সামনে প্রিয়জনকে কেড়ে নিচ্ছে করোনা ভাইরাস। আমার শোনা ভালো ছিল, 2টা কমলা লেবু খাইলো, আর অক্সিজেন যাই খুইলে নিল, আর আমার শোনা মরে গেল। উপসর্গ নিয়ে প্রাণহানিও বাড়ছে বেগতিকভাবে। ঘরে ঘরে এখন যে হারে জ্বর, সর্দি, শ্বাসকষ্টের রোগী, তাতে বাড়ির পানে ছুটে চলা মানুষের স্রোত শঙ্কা বাড়াচ্ছে আরও। নেই আইসোলেশনের বিধিনিষেধ। ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্বাস্থ্য বিভাগ। আসার সময় যে মানুষের মিক্সিং হবে, মিক্সিংয়ে করোনা পরিস্থিতিতে হয়তো আবার সমস্যা হতে পারে। জনগণ সচেতন না হলে আমরা লোকবল বা আমাদের বেড সংখ্যা যাই বাড়াই না কেন, আমরা আসলে কোভিড পরিস্থিতি মোকাবেলায় হিমশিম খেয়ে যাব।
করোনায় ফরিদপুরের পরিস্থিতি বেসামাল। 24 ঘন্টায় করোনা ও উপসর্গে 21 জন মারা গেছেন। আর বগুড়ায় কোভিড হাসপাতালে প্রাণ ঝরেছে 18 জনের। রোগীর অতিরিক্ত চাপ ময়মনসিংহ মেডিকেলে। অক্সিজেনই যেখানে একমাত্র ভরসা, সেখানে সরবরাহ ঘাটতিতে চিকিৎসা সেবা দিতে বেগ পেতে হচ্ছে হাসপাতালটিকে। একদিনে করোনা ইউনিটে 17 জনের মৃত্যু হয়েছে। গত কয়েকদিন যাবৎ রাস্তায় অনেক জ্যাম, এই জন্য কিন্তু আমাদের সাপ্লাই চেনটা প্রপারলি কাজ করতে পারতেছে না। ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্তের পর থেকেই নিয়ন্ত্রণহীন রাজশাহী। 24 ঘন্টায় নগরীর মেডিকেলে করোনা ও উপসর্গে 16 জন মারা গেছেন। রোগীকে আনার সাথে সাথে অক্সিজেন দেওয়ার প্রয়োজন হচ্ছে, আইসিইউর প্রয়োজন হচ্ছে। বেড সবসময় বুকই থাকতেছে। উচ্চ ঝুঁকিতে থাকা যশোরে প্রাণহানি হয়েছে 15 জনের। আর বরিশালে 24 ঘন্টায় করোনা ও উপসর্গে 12 জন মারা গেছেন। মৃত্যুর মিছিল বাড়ছে খুলনায়। একদিনেই নগরীর 4টি কোভিড হাসপাতালে 11 জনের মৃত্যু হয়েছে। একই অবস্থা কুষ্টিয়াতেও, প্রাণহানি হয়েছে 11 জনের। আর হাসপাতালের খরচ জোগাতে হিমশিম খাচ্ছে রোগীর স্বজনরা। প্রতিদিন 4,500 থেকে 5,000 টাকা আমাদের খরচ হচ্ছে, কিন্তু এইটা বহন করা আমাদের মতো গরিব মানুষের খুব কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাচ্ছে। সাতক্ষীরায় আবারও বাড়তে শুরু করেছে মৃত্যুহার। 24 ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে 9 জনের মৃত্যু। আর কুমিল্লায় মারা গেছেন 9 জন। চুয়াডাঙ্গার অবস্থা নিয়ন্ত্রণহীন। একদিনে 8 জনের প্রাণ ঝরেছে। লাবিব হাসান, সময় সংবাদ। এদিকে খুলনায় গত 24 ঘন্টায় করোনা 11 জনের মৃত্যু হয়েছে। এই মুহূর্তে খুলনা জেনারেল হাসপাতালের সামনে আছেন সহকর্মী তরিকুল ইসলাম। সরাসরি চলে যাব তার কাছে। তরিকুল, রিচার্ড, গত 24 ঘন্টায় খুলনায় মৃত্যুর হার যেমন কমেছে, তেমনি সংক্রমণের হারও কমেছে। আজকে 24 ঘন্টার যে পরিসংখ্যান, মৃত্যু হয়েছে 11 জন এবং আক্রান্তর হার 31%। আমরা যদি গত কয়েকদিনের হিসাব করি তাহলে ক্রমান্বয়ে কিন্তু সংক্রমণের হার কমের দিকে দেখতে পেয়েছি। অর্থাৎ গত 4 দিন আগে যেখানে 37% ছিল, বা তারও আগে 1 সপ্তাহ আগে যেমন 40 থেকে 45% আক্রান্তের হার ওঠানামা করত, বর্তমানে 31% সেটি নেমে এসেছে। 24 ঘন্টায় 644 জনের যে নমুনা পরীক্ষা করা হয়েছে তার মধ্যে 201 জনের করোনা শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে গত 24 ঘন্টায় 11 জন 4টি হাসপাতালে, তার মধ্যে 7 জন হচ্ছে খুলনা জেলার। এই নিয়ে মোট 456 জনের মৃত্যু হয়েছে খুলনা জেলায়। এছাড়া আমরা যে হিসাবটি পেয়েছি যে গত 24 ঘন্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে 6 জন মারা গেছে, এর মধ্যে 5 জন খুলনার, এবং জেনারেল হাসপাতালে আবু নাসের হাসপাতালে কেউ মারা যায়নি। বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে 4 জন মারা গেছে, তার মধ্যে 2 জন খুলনা জেলার। এবং এই পরিসংখ্যান বলে দিচ্ছে যে ক্রমান্বয়ে গত 3 দিনে করোনা পরিস্থিতি অনেকটা কমে এসেছে এবং এই পরিস্থিতি এভাবে যদি অব্যাহত থাকে তাহলে খুলনার যে মহামারী আকার ধারণ করেছিল করোনা পরিস্থিতি সেটি হয়তো তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানুষের যে সচেতনতা, এই সচেতনতা সেটি যদি দূর করা সম্ভব হয় তাহলে কিন্তু হাসপাতালগুলোতে করোনা রোগীর চাপ কমে আসবে। তবে হাসপাতালে রোগীর যে চাপ ছিল, ভর্তির যে চাপ, সেটি কিন্তু অব্যাহত। বিশিষ্ট যে ডেডিকেটেড হাসপাতাল 130 শয্যার বিপরীতে এখনো 200 জন চিকিৎসা নিচ্ছেন, অনেকে ফ্লোরে চিকিৎসা নিচ্ছেন এবং যে কিছু সংকট ছিল অনেকটা উন্নতি হয়েছে বলে রোগী স্বজনরা আমাদেরকে জানিয়েছেন। এবং এছাড়া আবু নাসের হাসপাতালে যে 45 শয্যার 44 শয্যায় কিন্তু পরিপূর্ণ রয়েছে। সব মিলিয়ে আমার কাছে এই ছিল রিচার্ড খুলনা থেকে করোনা পরিস্থিতির সর্বশেষ খবর। খুলনার করোনা পরিস্থিতির সবশেষ খবরাখবর জানাতে জেনারেল হাসপাতালের সামনে থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। একটি শয্যার খোঁজে হাসপাতাল থেকে হাসপাতালে ছোটাছুটি, না পেয়ে অ্যাম্বুলেন্সেই প্রাণ হারাতে হচ্ছে রোগীদের অনেককেই। কোভিডের তৃতীয় ঢেউয়ে এমন অমানবিক করুণ চিত্র রাজধানীর হাসপাতালগুলোতে। শয্যা সংকটে ভর্তি হতে না পেরে রোগী নিয়েই বাড়ি ফিরতে বাধ্য হচ্ছেন স্বজনরা। কয়েকদিন ধরেই কোভিডের নানা উপসর্গে ভুগছিলেন 60 ছুঁই বয়সের মোশাররফ মৃধা। চিকিৎসা চলছিল শরীয়তপুরে। অবস্থার দ্রুত অবনতিতে প্রয়োজন পড়ে আইসিইউর। ঢাকায় রোগীকে এনে আইসিইউর খোঁজ করা হয় একাধিক সরকারি হাসপাতালে, কিন্তু কোথাও ফাঁকা নেই বহু কাঙ্ক্ষিত সেই নিবিড় পরিচর্যার শয্যা। শেষ পর্যায়ে নিয়ে আসা হয় ডিএনসিসি কোভিড হাসপাতালে, কিন্তু ততক্ষণে অ্যাম্বুলেন্সে মৃত্যুর কোলে ঢলে পড়েন মোশাররফ মৃধা। মুগদা হসপিটালে নিছি, সিট ছিল না, পিজিতে বলা ছিল, তার আগে এখানে রেফার করছে, পরে এখানে নিয়ে আসছি। এখানে আনতে আনতে ভাই আর টিকে এখন আমরা প্রসেস করতেছে,
এখান থেকে নিয়ে যাবো দেশের বাড়ি। একের পর এক অ্যাম্বুলেন্স আসছে হাসপাতালে, সবারই অভিজ্ঞতা বেশ তিক্ত। আইসিইউ কিংবা নিদেন পক্ষে সাধারণ শয্যা পেতে রোগীকে নিয়ে ছুটতে হচ্ছে একের পর এক হাসপাতাল। বলছে যে 10 মিনিট আমরা দেখি, যদি সিট থাকে তাহলে আপনাদের দেওয়া হবে। আমরা আসলে ভোগান্তির ভিতরে আছি ভাইয়া। আমরা সেই যানজট গাজীপুর থেকে বলছেন এই রোগী নিয়ে আসা, অসুস্থ রোগী নিয়ে আসা বড় এক ভোগান্তির ভিতরে আছে। হসপিটালের অবস্থা এটা বর্ণনা করার মতো না। আপনি যদি এখানকার বা যে কোনো জায়গায় আইসিইউ বা কোভিড ট্রিটমেন্ট হয় যেসব হসপিটালে আপনি যদি যান, ওখানে শুধু কান্নার আহাজারি ছাড়া আর কিছুই নেই। রাজধানীতে কোভিড হাসপাতাল পরিস্থিতি এখন এতটাই অবনতি হয়েছে যে সবচেয়ে বেশি সক্ষমতার কোভিড হাসপাতাল ডিএনসিসিতে এসেও ভর্তি হতে না পেরে অনেক রোগীকে ফিরে যেতে হচ্ছে গ্রামের বাড়ি। বেড খালি নাই, সিট নাই, এখন ভর্তি করানো যাবে না। কুর্মিটোলা হাসপাতালে নিয়েছিলাম, ওইখানে বেড নাই, আইসিইউ নাই। ওইখান থেকে পাঠাইলো এইখানেও বেড নাই, আইসিইউ নাই। ঠিক আছে, এখন ওরা বলতেছে রোগীর পজিশন একটু ভালো, যার জন্য আমরা চলে যাইতেছি আর কি। অবশ্য কর্তৃপক্ষ বলছে সংকটাপন্ন কাউকে ফেরানো হচ্ছে না, পাশাপাশি আরো বেশি সংখ্যক রোগীকে সেবা দিতে বাড়ানো হচ্ছে সক্ষমতা। ওভারঅল যে পেশেন্ট সেটি কিন্তু বাড়ছে এবং সেটা আছে, তো আমরা সেটাকে সামাল দেওয়ার জন্য আমাদের যে প্রক্রিয়া সেটি আমরা অব্যাহত রেখেছি। আমরা আমাদের মতো করে রোটেশন করে আমরা যাতে অধিক সংখ্যক রোগীদের নিতে পারি সেই সক্ষমতাটা আমরা বাড়াচ্ছি। গত 5 দিন ধরে দেশে কোভিড আক্রান্ত শনাক্ত হচ্ছেন 12,000-এর বেশি। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। অনেক উন্নত দেশের চেয়ে করোনা মোকাবেলায় বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে জানিয়ে ঢাকা দক্ষিণের মেয়র বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে জেলা পর্যায়েও করোনা টিকা দেয়া হচ্ছে। এদিকে করোনার সংকট যতদিন থাকবে সাধারণ মানুষকে ততদিন খাদ্য সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। শনিবার সকালে রাজধানীর কামরাঙ্গীর চর আল হেরা কমিউনিটি সেন্টারে করোনা সংকটে কর্মহীন অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিতে এক অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে তারা একথা বলেন। অ্যাডভোকেট কামরুল ইসলামের উদ্যোগে চাল, ডাল, তেল, লবণ সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সহায়তা 2400 পরিবারের হাতে তুলে দেয়া হয়। ঈদের পরেও এভাবে ত্রাণ তৎপরতা চালানো হবে বলে জানান তিনি। তিনটি ওয়ার্ডের 2400 মানুষকে ত্রাণ দিচ্ছি, উপকৃতও দিয়েছি আমরা আপনার সহযোগিতা চাইবো। আপনি তো আমাদের জন্য সবকিছু করছেন, কিন্তু এই ত্রাণ তৎপরতার জন্য সহযোগিতা করোনা যত বিপদ আছে আমরা পর্যায়ক্রমে ত্রাণ দিয়ে যাব। ঈদের পরেও আবার আমরা এরকম ভাবে ত্রাণ তৎপরতা আমরা চালাবো। জেলা পর্যায়ে এখন হাসপাতালগুলোতে এখন করোনার স্বাস্থ্য সেবা কিন্তু এখন দেওয়া হচ্ছে। এটা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর সকল দূরদর্শী কার্যক্রমে। দুপুরের সময় আরো থাকছে, কঠোর বিধিনিষেধের পর মার্কেটে খুললেও ক্রেতা কম, মানা হচ্ছে স্বাস্থ্যবিধি। ঈদ উপলক্ষে প্রত্যাশিত বেচাকেনা না হওয়ায় হতাশ বিক্রেতারা। করোনাকালে দ্বিতীয়বারের মতো শুরু হলো পবিত্র হজের আনুষ্ঠানিকতা। স্থানীয় সময় রাত পর্যন্ত মক্কায় মসজিদুল হারামে উপস্থিত হতে থাকবেন এবারের হজের জন্য নির্বাচিত মুসল্লিরা। কাল শুরু হবে হজের মূল কার্যক্রম। করোনা মহামারীর কারণে সীমিত পরিসরে মাত্র 60,000 মুসল্লি এবার হজে অংশ নিচ্ছেন। আরিফুর রহমানের রিপোর্ট। সৌদি আরবে শনিবার সকাল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত মক্কায় উপস্থিত হবেন মুসল্লিরা। তারা উমরা পালন করবেন, পরদিন 8 জিলহজ মিনার উদ্দেশ্যে রওনা হবেন হাজিরা। এদিন দিবাগত রাতে শুরু হবে হজের মূল কার্যক্রম। আগামী 19 জুলাই আরাফার দিন পালিত হবে পবিত্র হজ। পরদিন পশু কোরবানির মধ্য দিয়ে সম্পন্ন হবে মূল কার্যক্রম। করোনা মহামারীর মধ্যে এবারও সীমিত পরিসরে কঠোর স্বাস্থ্যবিধি মেনে হজে অংশ নেবেন মুসল্লিরা। বাহিরের কেউ সুযোগ না পেলেও সৌদিতে থাকা 150টি দেশের নাগরিক সহ অংশ নিচ্ছেন 60,000 মানুষ। এর মধ্যে অনেক বাংলাদেশিও রয়েছেন। বাংলাদেশে অনেক ভাইয়ে এবছর হজ করার জন্য সুযোগ পেয়েছে। ওনারা সুন্দরভাবে ওনাদের হজের কার্যক্রমগুলো সমাধা করতে পারেন এবং আরাফাতের ময়দানে অবস্থান করে পুরো বিশ্ববাসীর জন্য যেন ওরা দোয়া করতে পারেন, এজন্য ভাইদের জন্য শুভকামনা করতেছি। যারা সৌদি প্রবাসী আছি আমরা দোয়া করি এবং যাতে হজের উসিলায়
আমাদের করোনা ভাইরাস মহামারী থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করে। আমরা সবাই দোয়া করি ইনশাআল্লাহ আল্লাহ এবছর হজটা সফলভাবে। এদিকে মক্কা, আরাফা, মিনা ও মুজদালিফায় চলাচলে হাজিদের জন্য প্রস্তুত রাখা হয়েছে 3000 বাস। এর সঙ্গে থাকছে তাৎক্ষণিক সেবা প্রদানের জন্য 51টি স্বাস্থ্যসেবা কেন্দ্র। 594 জন চিকিৎসক ছাড়াও হজের মাঠে থাকবেন আরও 300 স্বাস্থ্যকর্মী। এবারই প্রথম সৌদি সরকার মুসল্লিদের জন্য হজ অনুমতিপত্র তাসরিহ এর সঙ্গে স্মার্ট কার্ডের ব্যবস্থা করেছে। হাজিদের নিরাপত্তার স্বার্থে এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নির্বাচিত মুসল্লিদের দেওয়া হয়েছে ছবিসহ স্মার্ট কার্ড। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। রাজধানীতে জমে উঠছে কোরবানির পশুর হাট। চড়া দামের দেশি গরুই বেশি দেখা গেছে। তবে ক্রেতাদের অভিযোগ, বাজার কারসাজি করে পশুর দাম দ্বিগুণ বাড়িয়েছেন ব্যাপারীরা। যদিও ঢাকায় পশুর দাম কম বলেই দাবি ব্যাপারীদের। এদিকে ছুটির দিনে ক্রেতা সমাগম বাড়লেও বাজারের স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অনেকটাই উদাসীন ক্রেতা বিক্রেতারা। জমজমাট পশুর হাটে হঠাৎই দেখা মেসির। না, সদ্য কোপাজয়ী আর্জেন্টাইন অধিনায়ক নন। এই মেসি এসেছেন কুষ্টিয়া থেকে। কাঁঠাল, ছোলা, গুড় সহ যার খাদ্য তালিকাও বেশ চমকপ্রদ। দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা। রাজধানীর পশুর হাটগুলো তাই ক্রেতা বিক্রেতাদের দর কষাকষিতে মুখর। বাজারের ছোট কিংবা মাঝারি কোনো গরুর দামই লাখ টাকার নিচে নয়। করোনাকালে দামের এমন চড়া ভাব নিয়ে তাই কিছুটা আক্ষেপ রয়েছে ক্রেতাদের। হাটে অভিযোগ, ব্যাপারীরা বেঁধেছেন অদৃশ্য জোট। দাম অনেক বেশি, এটা বেশি চায়। এরা ব্যাপারীরা সব শুয়ে বসে আছে, মানে গরুর কাছে নাই, এটা বেচার ইচ্ছাই নাই। এই জায়গায় সিন্ডিকেট হয়ে গেছে। ঢাকায় আসা বেশিরভাগ ব্যাপারী গরু কিনে এনেছেন গ্রামগঞ্জ থেকে। তাদের দাবি, চড়া দামে কিনতে হয়েছে পশু, তাই কমানোর সুযোগ নেই। লসের কোনো শেষ থাকবে না, কারণ এক একটা করে 3 লাখ 3.5 লাখ টাকা দামের জিনিস। লস গেলে তো এক একটা পর 1.5 লাখ করে দাম। দেশেও চড়া, এবার দেশে চড়ার জন্য এখানে বাজার একটু চড়া বেচতে হচ্ছে। কোরবানির হাট ব্যবস্থাপনা নিয়ে তেমন কোনো অভিযোগ না থাকলেও স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই। স্বাস্থ্যবিধি আছে মনে হয় মোটামুটি, কিন্তু যারা গরু বিক্রি করতে আসছে এরা কিন্তু মানে না। বরাবরের মতোই 5% হাসিলে পশু বেচাকেনা চলছে হাটগুলোতে। নিরাপত্তায় রয়েছে পুলিশের কড়া নজরদারি। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর হাজারীবাগ পশুর হাটে আছেন সহকর্মী জুবায়ের ফয়সাল। সরাসরি চলে যাব তার কাছে। ফয়সাল। রিচার্ড, আমি এই মুহূর্তে হাজারীবাগ কোরবানি পশুর হাটে, এবং আপনারা জানেন রাজধানীতে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের যে অনুমোদিত হাটগুলো রয়েছে তার মধ্যে হাজারীবাগ একটি। এবং এখানে আমরা সকাল থেকে আসার পরে যেটি দেখতে পাচ্ছি যে বিপুল পরিমাণ কোরবানির পশু কিন্তু এই হাটে আমদানি হয়েছে। এবং এখানে বেশ কিছু বড় গরু আমরা দেখেছি যেগুলোর দাম আপনার 4 থেকে 4.5 লাখ টাকা থেকে কখনো কখনো সেটি 12 থেকে 15 লাখ টাকা পর্যন্ত পৌঁছাচ্ছে। এই গরুগুলো আসলে রাজধানীর বাইরের বিভিন্ন এলাকা থেকে ব্যাপারীরা বিভিন্ন গ্রামগঞ্জ প্রত্যন্ত অঞ্চল থেকে এগুলো কিনে এনে আসলে এখানে বিক্রি করতে নিয়ে এসেছেন। কারণ গ্রামে গঞ্জে আমরা যতটুকু বুঝলাম যে গ্রামগঞ্জ থেকে একজন কৃষকের পক্ষে একটা কিংবা 2টা গরু ঢাকা শহরের বিভিন্ন হাট বাজারে আনা এটি কিন্তু আসলে এক ধরনের কষ্টসাধ্য কিংবা অনেকটা অসম্ভবই। তো সেক্ষেত্রে আসলে একজন যদি 50 থেকে 100টি গরু কিনে নিয়ে আসেন সেটি কিন্তু তার একটা বড় ধরনের লগ্নি বা বিনিয়োগের প্রশ্ন থাকে। এবং এখানে আমরা দেখছি যে কোরবানির পশু বিক্রি করে ওই অর্থটি ওঠানোর জন্য তারা আসলে চেষ্টা করছেন। কিন্তু যেটি দেখছি যে এবছর দাম যেরকম হাঁকা হচ্ছে কোরবানির পশু, সেটি কিন্তু গত বছরের তুলনায় বেশ বেশি। এবং এখানে ক্রেতাদের এক ধরনের অভিযোগ রয়েছে যে ব্যাপারীরা আসলে নিজেদের মধ্যে যোগসাজশের মাধ্যমেই দামটা বাড়িয়ে দেওয়ার একটা প্রবণতা কাজ করছে। কারণ অনেকেই মনে করছে করোনাকালীন সময়ে ঢাকার বাইরে অনেক মানুষ যেতে পারবেন না, সেক্ষেত্রে ঢাকার ভেতরে বেশি মানুষ থাকবেন এবং কোরবানির পরিমাণটা ঢাকায় বেশি হবে, এরকম একটি ধারণা তাদের ভেতরে রয়েছে, যে কারণে তারা একটু গরুর দামটা একটু বেশি চাচ্ছেন। ছাগলের ক্ষেত্রে যদি আমরা বলি, ছাগল খাসির দাম যেটি ধরা হচ্ছে সেটিও কিন্তু গত বছরের তুলনায় প্রায় 5 থেকে 10 হাজার টাকা করে বেশি চাওয়া হচ্ছে প্রত্যেকটি খাসির দাম। এটি এখনই দাম চাওয়া হচ্ছে কারণ আনুষ্ঠানিকভাবে আজ থেকেই কোরবানির পশুর হাটটি শুরু হয়েছে, যদিও অনানুষ্ঠানিকভাবে আরও 2 দিন আগে থেকেই এই বাজারগুলোতে গরু আসতে শুরু করেছে। তো সেক্ষেত্রে আসলে আরও 2 দিন গেলে বোঝা যাবে যে বাজারের গতি প্রকৃতি কেমন কিংবা পশুর দাম আসলে ঠিক কী পরিমাণ হবে এবারের। কিন্তু যেটি লক্ষণীয় সেটি হলো যে কোরবানির
রাজধানীর হাটগুলোতে আমরা দেখছি যে পরিমাণ মানুষের সমাগম হচ্ছে, তাতে কিন্তু আসলে করোনা সংক্রমণ যে পরিস্থিতি সেটি কিন্তু বৃদ্ধির একটা আশঙ্কা করছেন অনেকেই। কারণ স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে এক ধরনের উদাসীনতা কিন্তু আমরা লক্ষ্য করছি বাজারগুলোতে, কারণ অনেকের মুখেই মাস্ক নাই, কিংবা বাজারের ভেতরগুলোতে স্যানিটাইজারের ব্যবস্থাও কিন্তু সেরকম করা নেই। তো আমার কাছে রিচার্ড এখন পর্যন্ত পশুর হাটের খবর এই ছিল এখন পর্যন্ত। পরবর্তীতে হয়তো আপনাদেরকে আরো তথ্য দিব। হাজারীবাগ পশুর হাট থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী জুবায়ের ফয়সাল। কঠোর বিধিনিষেধের পর স্বাস্থ্যবিধি মেনেই মার্কেট শপিং মল খুললেও জমে ওঠেনি ঈদ কেনাকাটা। দীর্ঘদিন পর মার্কেটে খুললেও ক্রেতার উপস্থিতি চোখে পড়ার মতো নয়। বিক্রেতারা বলছেন দীর্ঘদিন বন্ধের পর প্রয়োজনীয় কেনাকাটা করতে ক্রেতারা আসলেও বিক্রি তুলনামূলক কম। এতে দোকান ভাড়া ও কর্মচারীর বেতন দিতে হিমশিম খাচ্ছেন তারা। ছেলেদের পাঞ্জাবি ও বাচ্চাদের পোশাকের দোকানে ভিড় একটু বেশি। বেশিরভাগ ক্রেতা মাস্ক পরেই কেনাকাটা করছেন। মার্কেট কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি মেনে চলতে সতর্ক করছেন ক্রেতা ও বিক্রেতাদের। রমজান মাসে যেহেতু কেনাকাটা অনেক পড়া হয়ে গেছে, এখন হালকা পাতলা একটু গরমের জন্য নেওয়া, যেহেতু বন্ধ ছিল এতদিন হয়তো একটু দাম বেশি নিতেই পারে, চড়া বলতেই পারে। আসলে সাইজটার জন্য আর কি নিয়ে আসা, নাহলে আনা হতো না। দোকানের ভাড়া 1 লক্ষ টাকা, প্রত্যেক মাসে 1,80,000 টাকা খরচ আছে, কিন্তু পরিস্থিতি অনেক ভয়াবহ হয়ে গেছে ব্যবসা বাণিজ্য। ভাসানচরে স্থানান্তর করা রোহিঙ্গাদের জন্য এবার 235টি গরু কোরবানির ব্যবস্থা করেছে সরকার। বিভিন্ন এনজিওর মাধ্যমে সংগ্রহ করা গরুগুলো এরই মধ্যে ভাসানচরে নিয়ে আসা হয়েছে। 10টি পয়েন্টে গরুগুলো কোরবানির পর মাংস পৌঁছে দেওয়া হবে প্রতিটি পরিবারের কাছে। শাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ভাসানচরে অবস্থানরত 18,000-এর বেশি রোহিঙ্গার কোরবানির জন্য দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হয়েছে 235টি গরু। সড়ক এসব গরু প্রথমে নিয়ে আসা হয় নোয়াখালী, এরপর কার্গো বোটে করে নিয়ে আসা হয়েছে ভাসানচরে। ভাসানচরের 1 নম্বর ঘাটে ভেড়ানো রয়েছে বেশ কটি কার্গো বোট। নোয়াখালী থেকে আসা এসব কার্গো বোটে বিশেষ সিঁড়ি লাগিয়ে নামিয়ে আনা হচ্ছে কোরবানির জন্য আনা গরুগুলো। ঘাটের পাশে স্বাস্থ্য পরীক্ষার পর মাপা হচ্ছে ওজন, আর ঘাটে দাঁড়িয়ে পুরো বিষয়টি তদারকি করছেন নৌবাহিনী এবং শরণার্থী বিষয়ক কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কুরবানির আনন্দ যেমন সারা দেশে আমরা করব, সেই হিসাবে এখানে যে রোহিঙ্গারা আছে তারাও যেন সেই আনন্দের একটা অংশীদার হতে পারে, সেই ব্যবস্থা বিবেচনায় এই ব্যবস্থা করা। ডাটাবেজ আমরা করেছি এবং তাদের প্রত্যেকটা ক্লাস্টারে একটা করে কমিটি করা হয়েছে। সেই কমিটিগুলো এই গরুগুলো জবে করা, গোস্ত প্রসেস করা এবং যে গোস্ত বন্টন করা এই বিষয়টা করবে। 4,500-এর বেশি রোহিঙ্গা পরিবারের কোরবানির জন্য 220টি গরুর চাহিদা থাকলো 3টি এনজিও সংস্থা এরই মধ্যে 235টি গরু সরবরাহ করেছে ভাসানচরের দায়িত্বশীল কর্মকর্তাদের কাছে। বর্তমানে 38টি ক্লাস্টারে অবস্থান করছে রোহিঙ্গা পরিবারগুলো। তাই কোরবানি শেষে দ্রুত মাংস বন্টনের জন্য 10টি পয়েন্ট চিহ্নিত করে দেওয়া হয়েছে। প্রতিটি পরিবারের কাছে কমপক্ষে 2 কেজি করে কোরবানির মাংস সরবরাহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। 10টি পয়েন্টে যারা আছে মাঝি, বিশেষ করে রোহিঙ্গারা, তারা আমাদের কাছ থেকে গরুগুলো নিয়ে যাবে এবং আগামী কোরবানির দিন এগুলো কোরবানি করবে। প্রতি ফ্যামিলি যেন 2 কেজি করে মাংস পায়, সেইভাবেই করা হয়। অবশ্য পশু কোরবানির আগে ভাসানচরের ওয়ার হাউসে 2টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। পবিত্র ঈদুল ফিতরও এখানে 2টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছিল, যা ছিল একসময়ের এই জনমানবহীন চরে প্রথম কোনো ঈদের জামাত। নোয়াখালীর ভাসানচর থেকে কমল দে, সময় সংবাদ। ভুল বোঝাবুঝি আর অতি লোভী গরু ব্যবসায়ীদের জন্যই সীমান্তে হত্যার মতন ঘটনা ঘটে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির 96তম রিক্রুট ব্যাচের শপথ গ্রহণ ও প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, চোরাচালান রোধে সীমান্ত চৌকি বাড়ানো হয়েছে। চট্টগ্রাম থেকে সাদাত রহমতুল্লাহর রিপোর্ট। রাষ্ট্রের সীমান্ত রক্ষায় নবীন প্রহরী। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির নতুন সদস্যদের প্রশিক্ষণ শেষে সমাপনী দিনে কুচকাওয়াজে অংশ নেন বাহিনীর সদস্যরা। পরে শপথ বাক্য পাঠ করেন নবীন সৈনিকরা। চট্টগ্রাম ছাড়াও সারা দেশের 9টি ভেন্যুতে দীর্ঘ 24 সপ্তাহের মৌলিক প্রশিক্ষণ শেষে প্রায় 2,500 সদস্যের সৈনিক জীবনের শুভ সূচনা হলো। অনুষ্ঠানে বিজিবির মহাপরিচালক বলেন, সীমান্তে অপরাধ ও চোরাচালানে কাউকেই ছাড় দেওয়া হবে না। অবৈধভাবে সীমান্ত পারাপারের প্রবণতা অনেক কমেছে এবং যারাই পার হচ্ছে টহলের জন্য
ধরা পড়ছেন, আমরা তাদেরকে আইনের আওতাভুক্ত করতে পারছি। প্রশিক্ষণে ভালো করে নতুন সদস্যদের হাতে পুরস্কার তুলে দিয়ে কোরবানিতে ভারত থেকে গরু আসবে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে হত্যা বন্ধ না হওয়ার জন্য অতি লোভী গরু চোরাচালানকারী ব্যবসায়ী দায়ী। আমাদের দেশের ক্যাটল খামারিরা যথেষ্ট পরিমাণ তারা গ্রো করেছেন। দুই একজন অতি লোভী ব্যবসায়ীরা সীমান্ত পার হয়ে যেগুলি করে, সেই জন্যই এই দুর্ঘটনাগুলি ঘটে। আমাদের বিজিবি কঠিন অবস্থায় আছে। আমরা যতটুকু সম্ভব, যতটুকু আমাদের ইনফরমেশন ভিত্তিক, আমরা বিজিবি সেগুলো কিন্তু দমন করে যাচ্ছে। 96তম ব্যাচে রিক্রুট পুরুষদের পাশাপাশি 128 জন নারী সদস্য বিজিবিতে যোগ দিয়েছে। সার্বভৌমত্ব রাষ্ট্রের নিরাপত্তা যতবারই আঘাত এসেছে ততবারই বুক দিয়ে আগলে ধরেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। নতুন সদস্য রিক্রুটের মধ্য দিয়ে দেশের সীমান্তে চোরাচালান রোধ ও শত্রুর মোকাবেলা রক্ষায় আরো মনোবল যেমন বৃদ্ধি পাবে, একই সাথে বাহিনীর সক্ষমতা আরো বৃদ্ধি পাবে বলে মনে করছে বিজিবি। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, চট্টগ্রাম। নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুড কারখানায় ভয়াবহ আগুনে 52 জনের প্রাণহানির ঘটনার কারণ শনাক্তে 10টি বিষয় গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে সিআইডি। দুপুরে আগুনে পোড়া কারখানা পরিদর্শন শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির ডিআইজি ইমাম হোসেন। তিনি জানান, তদন্ত ভার পেয়ে বিভিন্ন আলামত সহ মাঠ পর্যায়ে সাক্ষ্য ও তথ্য সংগ্রহ করার কাজ শুরু হয়েছে। তদন্তে কোনো ব্যক্তি বা সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। দ্রুত সময়ের মধ্যে তদন্ত কাজ সম্পন্ন করার আশা প্রকাশ করে সিআইডি। আমরা সেই জন্য এসেছি, আমাদের তদন্তকারী কর্মকর্তা নিয়ে বলেন আমাকে, আমরা তখন কথা বলা শুরু করব। তদন্তকারী কর্মকর্তা আমাদের কাছে ছিল, মাঠ পর্যায়ে উনি কিভাবে কাজ করবেন, আমি এবং আমার আরও সিনিয়র অফিসার যারা এখানে আছেন, আমরা ওনাকে 10টা পয়েন্টের একটা নির্দেশনা দিয়েছি পিও ভিজিট করে দেখে, এবং যে গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেয়েছি সেই তথ্য ওনাকে দেয়া হয়েছে। করোনাকালে চরম অভাব অনটন আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে কক্সবাজারের মৎস্যজীবীদের। তার উপর সাগরে 65 দিন মাছ ধরার নিষেধাজ্ঞা চলমান। এতে বেকার হয়ে পড়েছেন কয়েক হাজার নারী ও পুরুষ শ্রমিক। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সাগরে মাছ শিকারে 65 দিনের নিষেধাজ্ঞা, তাই বাঁকখালী নদীতে নেই মাছ ধরার ট্রলারের আসা যাওয়ার ব্যস্ততা। উপকূলে নোঙর করা শত শত ট্রলার। কক্সবাজার শহরের নুনিয়ার ছড়া মৎস্য শ্রমিক পল্লী। কেউ কাজ করতেন মাছ পরিষ্কার পরিচ্ছন্ন করে প্যাকেটিংয়ের, কেউ করতেন পোপা শুটকি প্রক্রিয়াকরণের কাজ, আবার কেউ কেউ করতেন মাছ লোড আনলোডের কাজ। কিন্তু সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞায় কাজ বন্ধ। তার উপর করোনার কারণে বিধিনিষেধে বেকার হয়ে পড়েছেন তারা। একবেলা খাইতে পারি, একবেলা খাইতে পারি না, এরকম করে চলতেছে আর কি, কষ্ট করে। চেয়ারম্যান আছে, ওয়ার্ড চেয়ারম্যান আছে, মেম্বার আছে, আবার কমিশনার সাহেব আছে, ওনারা কোনো আমাদেরকে দেখতে আসেনি। আমরা প্রায় 2 মাস ধরে মাছ ছেড়িয়ে বন্ধ, ফ্যাক্টরিতে কাজ বাজ চলে না, তারপরে একটু টুকটাক কাজ করা যায়, তাই যে করোনার জন্য ওটাও বন্ধ। আমার তো চলতে পারে তো সমস্যা, ঘর ভাড়া তো সমস্যা। গেল 2 মাসের বেশি সময় ধরে কাজ হারিয়ে আয়ের পথ বন্ধ হওয়ায় মানবেতর দিন পার করছেন মৎস্য শ্রমিকরা। তাই দ্রুত এসব শ্রমিকদের সরকারি সহায়তার আওতায় আনার দাবি শ্রমিক ইউনিয়নের নেতার। কোনোরূপ সহায়তাও তাদের জন্য আসে না, এবং তাদের যে খোঁজ খবর নেওয়ার মতো এখানে কোনো কর্তৃপক্ষও নেই। তবে সরকারি নানা প্রকল্পের মাধ্যমে তাদেরকে সহায়তার আশ্বাস দেয় জেলা প্রশাসন। সরকারের বিভিন্ন ধরনের সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম রয়েছে। এই ঈদ উপলক্ষে সারা বাংলাদেশে 1 কোটি মানুষ বিজেপির চাল পাবে। আগামী 23 জুলাই শেষ হবে সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা। শ্রমিক ইউনিয়নের দাবি, জেলায় 20,000-এর বেশি নারী ও পুরুষ মৎস্য শ্রমিক রয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দুপুরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনার শঙ্কা নিয়ে ঘরমুখী মানুষের ঢল, ছোট লঞ্চে পাড়ি দিচ্ছেন উত্তাল পদ্মা। কোভিডে 164 জনের মৃত্যু। ঈদের পর বিধিনিষেধে বন্ধ থাকবে পোশাক কারখানা। রাজধানীতে জমে উঠছে কোরবানির পশুর হাট। চড়া দামের দেশি গরুই বেশি। সরবরাহ পর্যাপ্ত হলেও ক্রেতা কম। ঢাকার বাইরে জমজমাট হাট। এবং পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু। মক্কা অভিমুখে মুসল্লিরা। মিনায় যাত্রার মধ্য দিয়ে কাল শুরু মূল কার্যক্রম। অংশ নিচ্ছেন 60,000 মুসল্লি। এই ছিল দুপুরের সময়ের সঙ্গে থাকুন সময়ে।